আমাদের বাংলাতে যে সিলেবাসটা রয়েছে সেখানে মোট ৮০ নম্বরের পরীক্ষা হবে আর ২০ নম্বর প্রজেক্ট। ৮০ নম্বরের মধ্যে আমাদের শর্ট প্রশ্ন রয়েছে, মানে ছোট প্রশ্ন রয়েছে ৩০ নম্বর, যেখানে ১৮টি এমসিকিউ থাকবে এবং 12টা এসিকিউ থাকবে। আর 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে মোট 10টা। তাহলে 5 × 10 = 50 আর 30, এই ৮০ নম্বর আমাদের লিখিত পরীক্ষা হবে 11-এর যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষায়। এবার এই যে সমস্ত গদ্য পদ্যগুলো আমাদের পড়তে হবে সবই আমাদের বইয়ে দেয়া আছে। বইয়ের সবগুলি পাঠ্য। 3টি গদ্য, ডাকাতের মা, কর্তার ভূত এবং তেলেনাপথ আবিষ্কার। 4টে পদ্য, নীলধ্বজের প্রতি জনা, দীপান্তরে বন্দিনী, নুন, বাড়ির কাছে আরশিনগর। 2টি প্রবন্ধ, সুয়েজ খালে হাঙর শিকার এবং গ্যালিলিও। একটি আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। আর একটি প্রাদেশিক কবিতা, মানে ভারতীয় কবিতা, শিক্ষার সার্কাস। সেই সঙ্গে একটি নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু, সেটিও পড়তে হবে। আর একটি নতুন বিষয় রয়েছে, আরেকটি বই আমাদের দেওয়া হয়েছে, সেই বইটি হচ্ছে ভাষা সংস্কৃতির ইতিহাস, যেখানে বাঙালি জাতির উদ্ভব এবং বাংলা সাহিত্যের ইতিহাস একটা পার্ট রয়েছে, আর একটা অংশ রয়েছে ভাষার ইতিহাস। এবার মোট প্রশ্ন যে 10টা লিখতে হবে, তার মধ্যে গদ্য থেকে 1টি প্রশ্ন লিখতে হবে, 2টো প্রশ্ন আসবে। পদ্য থেকে 4টে প্রশ্ন আসবে, তার মধ্যে 2টো প্রশ্ন লিখতে হবে। প্রবন্ধ থেকে 2টো প্রশ্ন আসবে, তার মধ্যে 1টি লিখতে হবে। আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা থেকে 2টি প্রশ্ন আসবে, 1টা লিখতে হবে। গুরু থেকে 3টে প্রশ্ন বা 4টে প্রশ্ন আসবে, 2টো লিখতে হবে। সাহিত্যের ইতিহাস থেকে 4টি প্রশ্ন দেবে, 2টো লিখতে হবে। আর ভাষার ইতিহাস থেকে 2টো প্রশ্ন আসবে, 1টা লিখতে হবে। একমাত্র গুরু থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না, বাকি সবগুলো থেকে এমসিকিউ আর এসিকিউ আসবে। কোনটা থেকে কতগুলো এমসিকিউ আর কতগুলো এসিকিউ আমাদের লিখতে হবে আমি সেটি তোমাদেরকে লিখে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, আশা করি বুঝতে পারবে। তারপর না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করে নেবে। এবার আমাদের যে সম্পূর্ণ নতুন যে জিনিসটি পড়তে হবে ক্লাস 11-এ, যার সঙ্গে আমরা পূর্ব পরিচিত ছিলাম না, সেটি হলো সাহিত্যের ইতিহাস এবং ভাষার ইতিহাস। এবারে সাহিত্যের ইতিহাস জিনিসটি কী এটি একটু আমি তোমাদের বলে দিই। সাহিত্যের ইতিহাস 900 খ্রিস্টাব্দ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত বাংলা ভাষায় যা যা কিছু লেখা হয়েছে এই সব কিছুই হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। 900 খ্রিস্টাব্দে বাংলা ভাষার উদ্ভব ঘটে সংস্কৃত থেকে বিবর্তনের স্তর পেরিয়ে, এবং তারপর থেকেই বাংলায় যে সমস্ত কাব্য, গদ্য, প্রবন্ধ, নাটক, অনুবাদ সাহিত্য যা যা লেখা হয়েছে সব কিছুই আমাদের সাহিত্যের ইতিহাসের অন্তর্ভুক্ত। 900 খ্রিস্টাব্দ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত বাংলা সাহিত্যের যে দীর্ঘ ইতিহাস, একে 3টে ভাগে ভাগ করা হয়। একটা প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 900 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগের সময়সীমা। এই সময়কালের মধ্যে আমাদের পড়তে হবে চর্যাপদ, বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত। এটি বাংলা সাহিত্যের তথা বাংলা ভাষার প্রথম নিদর্শন। এরপর 1200 খ্রিস্টাব্দ নাগাদ, 1201 মতান্তরে 1202 খ্রিস্টাব্দে বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটে। তুর্কি আক্রমণের ফলে বাংলার সমস্ত কিছুই প্রায় ধ্বংস হয়ে যায়, বাংলাদেশ শ্মশানে পরিণত হয়। তুর্কি আক্রমণে বিপর্যস্ত বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পূর্ণ ধ্বংস হয়, মানুষ প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। ফলে সাহিত্য সংস্কৃতির কোনো
সুষ্ঠু বাতাবরণ বা সুস্থ বাতাবরণ তখন ছিল না। ফলে সেই সময় বাংলা সাহিত্যে প্রায় কিছুই সৃষ্টি হয়নি, হলেও সেটা সংরক্ষিত হয়নি। ফলে এই সময়টাকে বলা হয় বন্ধ্যা যুগ বা অন্ধকারময় যুগ। 1350 খ্রিস্টাব্দের পরে আবার বাংলাদেশে স্থিতাবস্থা ফিরে আসে, সাহিত্য সংস্কৃতির বাতাবরণ তৈরি হয় এবং তারপর আবার নতুন করে বাংলা সাহিত্যে জোয়ার আসে। এই মধ্যযুগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি আদি মধ্যযুগ, একটি অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগের সময়সীমা ওই 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ অবধি অন্ত মধ্যযুগের সময়সীমা। এবারে আদি মধ্যযুগ আর অন্ত মধ্যযুগের আমাদের বেশ কিছু নিদর্শন পড়তে হবে, যার মধ্যে অনুবাদ সাহিত্য রয়েছে, যার মধ্যে মঙ্গল কাব্য রয়েছে, যার মধ্যে মুসলমানি সাহিত্য রয়েছে, বৈষ্ণব পদাবলী রয়েছে, শাক্ত পদাবলী রয়েছে, চৈতন্য জীবনী সাহিত্য রয়েছে। আদি মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। স্বর্গের বিষ্ণুর মর্তে কৃষ্ণরূপে নেমে আসা আর বিষ্ণুর পত্নী লক্ষ্মীর রাধারূপে নেমে আসা এবং তাদের মর্তলীলাই এই কাব্যের মূল বিষয়বস্তু। এরপরে রয়েছে অনুবাদ সাহিত্য, যেখানে আমাদের পড়তে হবে রামায়ণের অনুবাদক কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী সম্পর্কে এবং ভাগবতের অনুবাদক মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য সম্পর্কে। এখানেই আমাদের মঙ্গল কাব্যের সূত্রপাত, বিভিন্ন দেবদেবীর মর্তে পূজা প্রচার সম্বন্ধীয় এক ধরনের আখ্যান কাব্যকে বলে মঙ্গল কাব্য। 3টি মঙ্গল কাব্য প্রধান, একটি মনসামঙ্গল, এটি আদিমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল মূলত লেখা হয়েছে অন্ত মধ্যযুগে, আর মনসামঙ্গল আদি মধ্যযুগে। মনসামঙ্গলের অনেকজন কবি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কবি বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকা দাস ক্ষেমানন্দ, এদের সম্বন্ধে আমাদের জানতে হবে। চণ্ডীমঙ্গলের কবি শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, তার সম্পর্কে পড়তে হবে। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে পড়তে হবে। বৈষ্ণব পদাবলীও দুটো ভাগ রয়েছে, একটা চৈতন্য পূর্ববর্তী বা আদি মধ্যযুগ, সেই সময়কার দুজন কবি বিদ্যাপতি এবং চণ্ডীদাস সম্পর্কে পড়তে হবে, এবং অন্ত মধ্যযুগের দুজন গোবিন্দ দাস এবং জ্ঞানদাস প্রধান কবি, তাদের সম্পর্কে পড়তে হবে। অন্ত মধ্যযুগে আমাদের পড়তে হবে জীবনী সাহিত্য। সেখানে বাংলাদেশে বা বাংলা ভাষায় চৈতন্য জীবনকে কেন্দ্র করেই প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। সেই চৈতন্য জীবনী, আদি চৈতন্য জীবনী চৈতন্য ভাগবত এবং শ্রেষ্ঠ চৈতন্য জীবনী চৈতন্য চরিতামৃত, এই দুটো সম্পর্কে আমাদের জানতে হবে। মুসলমানি সাহিত্য, সৈয়দ আলাওয়াল এবং দৌলত কাজী, তাদের কাব্য রচনা সম্পর্কে পড়তে হবে। অন্ত মধ্যযুগে শাক্ত পদাবলীর দুজন কবি রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমাদের জানতে হবে। আর অন্ত মধ্যযুগেই অনুবাদ করা হয়েছিল মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাসের ভারত পাঁচালী, সেটি সম্পর্কেও আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। আর মধ্যযুগের শেষ কাব্যের নাম অন্নদামঙ্গল, যার রচয়িতা ভারতচন্দ্র রায়। 1760 খ্রিস্টাব্দে তিনি মারা যান এবং তার মৃত্যুতেই মধ্যযুগ শেষ। তারপর আধুনিক যুগের সূত্রপাত, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে এবং সেখানে বিভিন্ন গদ্য প্রবন্ধ বিভিন্ন পণ্ডিত রচনা করতে থাকে। তারপর রামমোহন রায়, বিদ্যাসাগর, মধুসূদন থেকে শুরু করে রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, বঙ্কিমচন্দ্র এবং বর্তমানে শঙ্খ ঘোষ, জয় গোস্বামী প্রমুখ কবি, সাহিত্যিক, নাট্যকার, তাদের কাব্য, প্রবন্ধ, উপন্যাস, নাটক, সে সমস্ত কিছু আমাদের সাহিত্যের ইতিহাসের আলোচনায় রয়েছে। এবারে দীর্ঘ সাহিত্যের ইতিহাসটাকে আমাদের একটু ভালোভাবে জানতে পারলে সাহিত্যের ইতিহাস, তার বিভিন্ন যুগ এবং সেখানকার নিদর্শনগুলো সম্পর্কে আমরা পরিষ্কারভাবে একটা ধারণা করে নিতে পারব।
আর ভাষার ইতিহাসে আমাদের পড়তে হবে যে ভাষার শ্রেণীবিভাগ কীভাবে করা হয়, ভাষার বিভিন্ন বংশগুলো কী কী, মানে পৃথিবীর বিভিন্ন ভাষা কোন কোন বংশ থেকে উৎপত্তি লাভ করেছে, বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার যুগবিভাগ, ভারতে প্রচলিত বিভিন্ন ভাষা বংশ, লিপির আবিষ্কার, লিপির উদ্ভব বিকাশ এবং ভাষা এবং উপভাষা সম্পর্কে আমাদের ভাষার আলোচনায় রয়েছে, সেগুলো আমাদেরকে ক্রমান্বয়ে জানতে হবে। এবারে সাহিত্যের ইতিহাস এবং ভাষার ইতিহাস যখন আমাদের পড়ানো শুরু হবে, যে স্যার বা ম্যাডাম পড়াবেন তারা আরও দীর্ঘ আলোচনা করবেন, বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধুমাত্র তোমাদের কী কী জিনিস রয়েছে এই বইটিতে সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম। এরপর আমি তোমাদের আজকে যে বিষয়টি পড়াবো, বাংলা বইয়ের প্রথম গদ্য কর্তার ভূত, সেটি নিয়ে আমি এবার আলোচনা করছি।